ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব। সেটা হলো তাপের ঘটনাসমূহ। তাপের ঘটনাসমূহ এই কথাটার অর্থ হলো যে তাপ প্রয়োগের ফলে বিভিন্ন পদার্থের সাথে কি ঘটনা ঘটে বা তাদের কি পরিবর্তন হয়। তো বিভিন্ন পদার্থ মানে কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ, তাদের যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি বা হ্রাস করি তাহলে তাদের কি পরিবর্তন হয়। তো তার প্রথম অংশে যেটা আছে সেটা হচ্ছে তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণের মধ্যে কঠিন পদার্থের প্রসারণ আছে, তরল পদার্থের প্রসারণ আছে এবং গ্যাসীয় পদার্থের প্রসারণ আছে। আজকে আমরা করব কঠিন পদার্থের প্রসারণ। তার মধ্যে যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে কি দ্বিধাতক পাত, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং তাদের একক, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে বিভিন্ন ধরনের এককগুলো হয় তাদের মধ্যে কি সম্পর্ক। তো চলো দেরি না করে শুরু করি আমাদের আজকের পর্ব। দেখো, প্রথমে আমরা করব কঠিন পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের তিন ধরনের প্রসারণ হয়। তিন ধরনের প্রসারণ কি? এক হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ বা এটাকে বলা হয় রৈখিক প্রসারণ। রৈখিক প্রসারণ অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যে প্রসারণটা হয়। দু নম্বর হচ্ছে ক্ষেত্র প্রসারণ। ক্ষেত্র প্রসারণ। ক্ষেত্র প্রসারণ মানে ক্ষেত্রফল বরাবর। ধরো এরকম একটা বস্তু আছে, দৈর্ঘ্য প্রসারণ মানে এদিক থেকে এদিকে যে বৃদ্ধিটা ঘটে। আর ক্ষেত্র প্রসারণ মানে কি? ক্ষেত্রফলটার যে প্রসারণ ঘটে। এদিক থেকে এদিকে যেমন প্রসারণ ঘটে, এদিক থেকে এদিকেও কিন্তু প্রসারণ ঘটে। তো আমরা যদি আলাদা 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 করে বিচার করি তাহলে এদিকটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, এদিকটা যদি আলাদা করি এটাও একটা দৈর্ঘ্য প্রসারণ। কিন্তু এই পুরো তলটার যে প্রসারণ সেটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ, অর্থাৎ ক্ষেত্রফলের যে প্রসারণ হয়। আর তিন নম্বর কি? আয়তন প্রসারণ। আয়তন প্রসারণ। আয়তন প্রসারণটা কি? আয়তন প্রসারণ হলো যে এর যদি কিছুটা উচ্চতা থাকে, কিছুটা ধরো যদি উচ্চতা থাকে তাহলে কি হবে? তাহলে সব দিক দিয়ে মিলিয়ে যে প্রসারণ, অর্থাৎ আয়তনটা কতটা বাড়ছে সেটাই হচ্ছে আয়তন প্রসারণ। তো এই তিনটেকে আমরা আলাদা আলাদা করে জানবো। দৈর্ঘ্য প্রসারণ, এটাকে ইংরেজিতে বলা হয় লিনিয়ার এক্সপানশন। ক্ষেত্র প্রসারণকে বলা হয় সুপারফিশিয়াল এক্সপানশন এবং আয়তন প্রসারণকে বলা হয় ভলিউমেট্রিক এক্সপানশন। তো এই তিন ধরনের এক্সপানশন বা প্রসারণ আমরা জানবো এক এক করে। কঠিন পদার্থের এই তিন ধরনের প্রসারণ হয়। দৈনন্দিন জীবনে আমরা কিন্তু এই দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ বা আয়তন প্রসারণ অর্থাৎ কঠিন পদার্থের যে প্রসারণ ঘটে তার অনেক কিন্তু প্রয়োগ আমরা কিন্তু দেখতে পাই। যেমন ধরো তোমরা দেখে থাকবে রেল লাইনের ফাঁক। তোমরা রেল লাইন নিশ্চয়ই দেখেছো। রেল লাইন দেখবে রেল লাইনের মাঝে কিন্তু ফাঁক থাকে, বেশ কিছুটা লম্বা একটা লাইন থাকে, তারপরে কিছুটা ফাঁক থাকে, আবার একটা লাইন বসানো থাকে। এই ফাঁকটা কেন রাখা হয়? এই ফাঁকটা রাখা হয় তার কারণ হচ্ছে যে গরমে কি হয়, উত্তপ্ত হলে এই রেল লাইনগুলোর আয়তন বেড়ে যায়। আয়তন বেড়ে গেলে কি হয়, তখন যদি ফাঁকটা না থাকে তখন কি হয়, ওরা বেঁকে যায়, রেল লাইনটা বেঁকে যায়। তার যদি আয়তন বাড়ে সে কোনো না কোনো দিকে তো প্রসারিত হতে চাইবে। তো সেই প্রসারিত হতে যদি জায়গাটাই না পায় তাহলে কী হবে, বেঁকে যাবে। তো সেইটা যাতে না বেঁকে যায় তার জন্য কিন্তু রেল লাইনে এরকমভাবে ফাঁক রাখা হয়।
তোমরা নিশ্চয়ই এটা দেখে থাকবে। রেল লাইনে এরকমভাবে ফাঁক রাখা হয় যাতে করে আয়তন বাড়লেও এই ফাঁকটার মধ্যেই সেটা মেকআপ হয়ে যায়। এছাড়া তোমরা এর প্রয়োগ আরও দেখে থাকবে, এই গরুর গাড়িও যদি এখন ব্যবহার অনেক কমে গেছে, তবুও আমি তোমাদেরকে বলি গরুর গাড়িতে কী হয়, এরকম কাঠের চাকা থাকে, কাঠের চাকা এরকম। এখন কাঠের চাকাতে লোহার বের পড়ানো হয় যাতে রাস্তায় চলাচল করতে সুবিধা হয়। এখন লোহার যে বের মানে হচ্ছে একটা রিং লোহার, এটাকে কি করা হয়, এর মধ্যে পড়াতে গেলে লোহার রিংটাকে এই যে এটার যে পরিধি তার থেকে একটু ছোট করা হয়, মানে এর ব্যাসের থেকে একটু ছোট করা হয় লোহার রিংটা। তাহলে ছোটো করলে তো আমরা এর মধ্যে পড়াতে পারবো না, তো তখন কি করা হয়, ওই লোহার রিংটাকে গরম করা হয়, বেরটাকে গরম করা হয়। গরম করলে ওটা আয়তনে বাড়ে, ফলে ওটা বড় হয়ে যায়। তখন তার মধ্যে এই কাঠের চাকাটাকে ঢুকিয়ে দেওয়া হয়। তারপরে আস্তে আস্তে সেটা ঠান্ডা হয়। ঠান্ডা হলে তখন কিন্তু ওটা পুরো, যেহেতু ওর আসল যে আয়তনটা, আসল যে সাইজটা, আসল ব্যাসটা সেটা ছোট ছিল, সে কী করবে, ছোট হয়ে যাবে। তখন এই কাঠের চাকাটাকে একেবারে কামড়ে ধরে থাকবে, আর তাকে কিন্তু সহজে ওই কাঠের চাকা থেকে খোলা যাবে না। এটা একটা হচ্ছে যে কঠিন পদার্থের আয়তন প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ যাই বলো না কেন, প্রসারণের একটা প্রয়োগ, তাপ প্রয়োগের ফলে যে প্রসারণ ঘটে তার একটা প্রয়োগ। এছাড়া তোমরা দেখে থাকবে দ্বিধাতব পাত। দ্বিধাতব পাতটা কি আমি তোমাদেরকে বলছি, তার আগে আরেকটা জিনিস বলি, যে কাঁচের বোতলে যদি কোনো ধাতব ছিপি লাগানো থাকে এবং খুব এঁটে যায়, তখন অনেক সময় করা হয় কি, ছিপিটাকে একটু গরম করা হয়। ছিপিটাকে গরম করলে কি হয়, ছিপিটা একটু বেড়ে যায় সাইজে, তখন ছিপিটাকে খুলতে সুবিধা হয়। তো এইগুলো হচ্ছে তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণের একটা উদাহরণ। আমি একটা দ্বিধাতব পাতের ছবি এঁকেছি, এটা হচ্ছে দ্বিধাতব পাত। দ্বিধাতব পাত মানে কি, দুটো আলাদা আলাদা ধাতুর তৈরি পাতকে একসাথে রিভেট করে জোড়া থাকে। এই যে দ্বিধাতব পাত, এর একদিকে হচ্ছে পিতল, আমি লাল দিয়ে দেখিয়েছি, আর আরেকদিকে হচ্ছে লোহা, এটা কালো দিয়ে আমি দেখিয়েছি। এখন দ্বিধাতব পাতটা বলার আগে আরেকটা জিনিস আমি বলি তোমাদের, যে একটু আগে যেটা আমরা দেখলাম যে কঠিন পদার্থের প্রসারণ হয় যদি তাদেরকে তাপ প্রয়োগ করা হয়। তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের প্রসারণ হয় ঠিকই, কিন্তু সমস্ত কঠিন পদার্থের একই ধরনের কিন্তু প্রসারণ হয় না। কারোর প্রসারণ হয় খুব বেশি, কারোর প্রসারণ হয় খুব কম। সেই কারণেই লোহা এবং পিতল, এই যে দুটো ধাতু, এদের কিন্তু প্রসারণ কিন্তু একই উষ্ণতা বৃদ্ধিতে একই রকম হয় না। লোহার একরকম হয়, পিতলের আর এক রকম হয়। লোহার প্রসারণ পিতলের থেকে কম হয়, পিতলের প্রসারণটা একটু বেশি হয়। একই পরিমাণ আমি যদি উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে কিন্তু পিতলের প্রসারণ লোহার প্রসারণের থেকে একটু বেশি হয়। এখন দ্বিধাতব পাতটা কী হয়, দ্বিধাতব পাতটা কী কাজে লাগে? দ্বিধাতব পাতটা হলো একটু আগে যেটা বললাম, যে পিতল, লোহা বা অন্য কোনো দুই ধরনের ধাতুকে এরকমভাবে পাতকে জোড়া থাকে। এইবার কি হয়, যদি একে উত্তপ্ত করা হয়, একে উত্তপ্ত করা হলে কি হবে, একে উত্তপ্ত করা হলে যেটা হবে সেটা হচ্ছে যে পিতলের প্রসারণ বেশি হবে, লোহার প্রসারণ কম হবে। কিন্তু এরা তো একসাথে জোড়া আছে, তাহলে তো একে ছেড়ে বেরিয়ে যেতে পারবে না। তাহলে কি হবে, সেক্ষেত্রে কি হবে, যেহেতু পিতলের প্রসারণ বেশি হয়, সেই জন্য এটা বেঁকে যাবে। বেঁকে গিয়ে কী হবে, বাইরের দিকটা থাকবে পিতল আর ভেতরের দিকটা থাকবে লোহা, এই রকমভাবে এরা বেঁকে যাবে। এইটা হবে লোহা, আর বাইরের দিকটা থাকবে পিতল। বাইরের দিকটা হয়ে যাবে পিতল। তাহলে এবার তোমরা বুঝতেই পারছো, যেহেতু পিতলটা বাইরের দিকে আছে, তার মানে তার দৈর্ঘ্যটা বেশি, তো প্রসারণ তার বেশি হয়েছে, সেই জন্যই সে বাইরের দিকে আছে, আর লোহাটা ভিতর দিকে আছে, বেঁকে যায়। আবার যদি ঠান্ডা করা হয় তাহলে আবার আগের অবস্থায় ফিরে যায়। এখন এই যে দ্বিধাতব পাত, এর কথাটা আমরা কেন আনলাম, এটা কি কাজে ব্যবহার করা হয়?
এটা সাধারণত ব্যবহার করা হয় ওই যে আমরা বলি না থার্মোস্ট্যাট, তোমরা দেখে থাকবে যে বিভিন্ন গরম করার যে সমস্ত জিনিসগুলো আছে, হিটার বা ইলেকট্রিক ইস্ত্রি বা এই ধরনের জিনিসে কী হয়, দেখবে অটো কাট একটা সিস্টেম থাকে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছলে তারা অটোমেটিক্যালি অফ হয়ে যায়, আবার ঠান্ডা হয়, আবার স্টার্ট হয়। তো সেই যে থার্মোস্ট্যাট, তার মধ্যে থার্মোস্ট্যাট লাগানো থাকে, সেই থার্মোস্ট্যাটটা কিন্তু এই দ্বিধাতক পাত দিয়ে তৈরি করা হয়। কীরকমভাবে হয়, ধরো এটা একটা ইলেকট্রিক লাইনের সাথে যুক্ত আছে, এখানে এটা কিছু দিয়ে এর সাথে স্পর্শ করানো আছে, এদিকেও এটা স্পর্শ করানো আছে কিছু দিয়ে, এটা স্পর্শ করে আছে, এটা স্পর্শ করে আছে। এইবার যদি সুইচ অন করা হয়, ধরো এখানে একটা সুইচ আছে এরকম, সুইচটা অন করলে কী হবে, সুইচটা অন করলে তখন এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে থাকবে। তড়িৎ প্রবাহিত হতে থাকলে ধরো এর মধ্যে এই যে দ্বিধাতক পাতটা গরম হবে আস্তে আস্তে, তো তখন কি হবে, গরম হতে হতে তখন এইভাবে বেঁকে যাবে। এইভাবে যখন বেঁকে যাবে তখন কিন্তু এইখান থেকে এই স্পর্শটা ছিন্ন হয়ে যাবে। এই যে তড়িতের যে কানেকশানটা আছে, সার্কিটটা এখানে থেকে আছে, কিন্তু এখানে যেহেতু বেঁকে গেছে ছিন্ন হয়ে যাবে। ছিন্ন হয়ে গেলে কী হবে, তখন আর এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না, তখন এটা ঠান্ডা হয়ে যাবে। আস্তে আস্তে গরমটা তার কমবে, ঠান্ডা হবে। ঠান্ডা হলে কী হবে, আবার এই যে বেঁকে গেল, তড়িৎ বিচ্ছিন্ন হয়ে গেল, এটাই হচ্ছে অটো কাট, অটোমেটিক্যালি সেটা কিন্তু সার্কিট থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, অফ হয়ে গেল। এইবার অফ হয়ে গেলে তখন তো আর এর মধ্যে দিয়ে তড়িৎ যাচ্ছে না, তখন এটা আবার আস্তে আস্তে সোজা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে, সোজা হয়ে গেলে আবার দেখো এই অবস্থায় চলে আসবে, তখন আবার এর সাথে থেকে যাবে। থেকে গেলে আবার বিদ্যুৎ প্রবাহিত হবে, আবার এটা গরম হবে, আবার আস্তে আস্তে বাঁকবে, তখন আবার অফ হয়ে যাবে, কানেকশানটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন তো কানেকশানটা এরকম জায়গায় থাকবে, এরকম জায়গায়, এরকম। কিন্তু ঠিক নেই, ছিন্ন হয়ে গেছে, ফলে বিদ্যুৎ প্রবাহিত হবে না, আবার ওটা ঠান্ডা হবে, আবার এর সাথে যুক্ত হয়ে যাবে, আবার হবে, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ একবার ঠান্ডা হবে, আবার গরম হবে, এইভাবে চলতে থাকবে, ফলে খুব বেশি উত্তপ্ত হতে পারবে না। এটা হলো দ্বিধাতক পাতের ব্যবহার। ঠিক আছে। অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক খুব বেশি, অর্থাৎ অ্যালুমিনিয়াম কিন্তু মানে সমপরিমাণ তাপ প্রয়োগ করলে অন্যান্য ধাতুদের থেকে একটু বেশি তার প্রসারণ ঘটে। আবার ইনভার নামে একটা সংকর ধাতু আছে, যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক খুবই কম, প্রায় নগণ্য। ইনভার হলো আয়রন এবং নিকেল, এর হচ্ছে একটা সংকর ধাতু। আয়রন থাকে 64%, আর নিকেল থাকে হচ্ছে 36%, এরকম। তো এই ইনভারের কিন্তু দৈর্ঘ্য প্রসারণ খুব কম হয় একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধিতে। তো যাই হোক, আমরা এই যখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা করব, তারপরে তোমাদেরকে একটা লিস্ট করে দেবো যে কি কি পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কেমন। তার আগে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কি সেটা জানবো, জেনে সেই লিস্টটা আমরা করব। এবার আমরা জানবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কী জিনিস সেটা আমরা জানব। আচ্ছা দেখো, আমরা যদি কোনো পদার্থে বিভিন্ন রকম উষ্ণতা বৃদ্ধি করি, কারোর উষ্ণতা বৃদ্ধি করলাম 10 ডিগ্রি সেন্টিগ্রেড, কারোর উষ্ণতা বৃদ্ধি করলাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কারোর আবার 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলাম, তাহলে প্রতি ক্ষেত্রে কি একই পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটবে? নিশ্চয়ই ঘটবে না। যার উষ্ণতা বৃদ্ধিটা বেশি হয়েছে তার ক্ষেত্রে কী হবে, দৈর্ঘ্য প্রসারণটা বেশি হবে, যার কম হয়েছে তার ক্ষেত্রে কম হবে। তাহলে কতটা প্রসারণ তাদের হয় সেইটা আমরা জানবো কী করে? তো সেইটা জানার জন্য কি করা হয়, যে 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে তাদের কি প্রসারণ হয়, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বলো বা 1 ডিগ্রি ফারেনহাইট বলো বা 1 কেলভিন বলো,
তাহলে 1 ডিগ্রিতে তাপমাত্রা বৃদ্ধিতে কতটা প্রসারণ হয় সেইটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা কিন্তু বলতে পারবো, ধরো 1 ডিগ্রিতে পিতলের যতটা হবে 1 ডিগ্রিতে লোহার ততটা হবে না, বা অন্য পদার্থের ততটা হবে না। তাহলে 1 ডিগ্রি যদি উষ্ণতা বিভিন্ন পদার্থের ক্ষেত্রেই আমি বৃদ্ধি করি, তার থেকে আমরা বলতে পারবো কার প্রসারণ বেশি কার প্রসারণ কম। তার কারণ আমি যদি আলাদা আলাদা করে তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে কিন্তু বুঝতে পারবো না কার বেশি হচ্ছে কার কম হচ্ছে। সেই জন্য একক পরিমাণ তাপমাত্রা বৃদ্ধিতে আমাদের হিসাব করতে হবে। এবার শুধু একক পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করলেই যে আমরা সঠিক জিনিসটা জানতে পারবো তা নয়। ধরো কোনো একটা লোহার দণ্ড আছে 10 মিটার লম্বা, আর কোনো একটা লোহার দণ্ড আছে 2 মিটার লম্বা। তাহলে আমি যদি দুটোকেই 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াই, দুটোরই প্রসারণ কি সমান হবে? নিশ্চয়ই হবে না। যার দৈর্ঘ্য বেশি ছিল তার প্রসারণ বেশি হবে, যার দৈর্ঘ্য কম ছিল তার প্রসারণ কম হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা তুলনা করতে পারবো না। তাহলে আমাদের দৈর্ঘ্যটাও একক পরিমাণ নিতে হবে, তাপমাত্রা বৃদ্ধিটাও একক পরিমাণ, আর দৈর্ঘ্যটাও হচ্ছে একক পরিমাণ নিতে হবে। উষ্ণতা বৃদ্ধিটাও একক পরিমাণ, অর্থাৎ 1 ডিগ্রি, সেটা সেন্টিগ্রেড হোক বা যে এককই নেওয়া হোক, উষ্ণতা বৃদ্ধি সেটাও একক পরিমাণ করতে হবে। আর দৈর্ঘ্য যেটা নেব, প্রাথমিক দৈর্ঘ্য আর কি, সেটাও একক পরিমাণ নিতে হবে। সেটাও কিন্তু একক পরিমাণ আমাদের নিতে হবে। নিলে যে দৈর্ঘ্য বৃদ্ধিটা ঘটবে সেটাই হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে সংজ্ঞাটা কী হবে? সংজ্ঞাটা হবে, আমরা বলতে পারি যে কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে, এই যে প্রাথমিক দৈর্ঘ্যটা একক পরিমাণ লিখেছি, একক দৈর্ঘ্যে একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ তার দৈর্ঘ্য প্রসারণ হবে তাকেই বলা হবে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক। তাহলে কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য তার যেটুকু দৈর্ঘ্য প্রসারণ হবে সেটাই হচ্ছে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। একে সাধারণত আলফা এই দিয়ে প্রকাশ করা হয়, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে আলফা। তাহলে ধরো কোনো একটা পদার্থ আছে যার দৈর্ঘ্য ছিল ধরো L1, প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L1, প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L1। তাহলে কোনো একটা কঠিন পদার্থের প্রাথমিক অবস্থায় তার দৈর্ঘ্য ছিল L1, এবার তাকে গরম করা হলো, তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে হলো L2। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটা কত? L2 হলো তার অন্তিম দৈর্ঘ্য, মানে গরম করার পরের দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত? দৈর্ঘ্য বৃদ্ধি হবে L2 মাইনাস L1, ঠিক আছে। এবার তার ধরো প্রাথমিক উষ্ণতা ছিল, তাহলে আমি লিখেছি প্রাথমিক দৈর্ঘ্য L1, অন্তিম দৈর্ঘ্য L2, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি ঠিক L2 মাইনাস L1। একইভাবে প্রাথমিক উষ্ণতা ছিল T1, অন্তিম উষ্ণতা হলো T2, মানে গরম করেছি। T2টা বুঝতে পারছো T1 এর থেকে বড়, লিখে দিতে পারো T2 গ্রেটার দ্যান T1। তাহলে উষ্ণতা বৃদ্ধি কত? T2 মাইনাস T1। সুতরাং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি হবে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে কতটুকু তার প্রসারণ দৈর্ঘ্যের হয়েছে একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে এবং একক পরিমাণ তার প্রাথমিক দৈর্ঘ্যে। তাহলে দেখো দৈর্ঘ্য বৃদ্ধি বাই, তাহলে একক দৈর্ঘ্য মানে কি? আমি প্রাথমিক দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, তাহলে একক দৈর্ঘ্যটা পাবো। ধরো কারোর দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার,
ঠিক আছে, 50 সেন্টিমিটারের জন্য এতটুকু বৃদ্ধি হয়। তাহলে 1 সেন্টিমিটারের জন্য কত? তাহলে 50 দিয়ে ভাগ করব, মানে প্রাথমিক দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। তাহলে এক্ষেত্রে প্রাথমিক দৈর্ঘ্য নিচে চলে এলো, প্রাথমিক দৈর্ঘ্য গুণ উষ্ণতার ক্ষেত্রেও তাই। উষ্ণতা আমাদের যতটুকু উষ্ণতা বেড়েছে, মানে একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে কত হবে, তাহলে যতটুকু উষ্ণতা বেড়েছে তাই দিয়ে ভাগ করতে হবে। ধরো যদি 100 ডিগ্রি বাড়ে, তাহলে 100 ডিগ্রির জন্য এতটা বৃদ্ধি, তাহলে 1 ডিগ্রির জন্য কত? 100 দিয়ে ভাগ। তাহলে যতটুকু বেড়েছে আর কি, 0 থেকে 100 হলে তাহলে 100 বৃদ্ধি, তাহলে 1 ডিগ্রির জন্য কত? 100 দিয়ে ভাগ। এখানে তাই T2 - T1টা বৃদ্ধি হয়েছে, তাহলে T2 - T1 বা উষ্ণতা বৃদ্ধি দিয়ে ভাগ। আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখবে, উষ্ণতা কত আছে সেটা গুরুত্বপূর্ণ নয়, এখানে উষ্ণতা বৃদ্ধি কতটা হচ্ছে সেটাই এখানে আমাদের বিচার্য। বৃদ্ধিটা কঠিন পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি যেটা হচ্ছে সেটাই হচ্ছে মেন গুরুত্বপূর্ণ বিষয়। বোঝা গেল? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? দৈর্ঘ্য বৃদ্ধি সমান কত? L2 - L1, এই যে L2 - L1, L2 - L1 দৈর্ঘ্য বৃদ্ধি, প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L1, আর উষ্ণতা বৃদ্ধি কত? T2 - T1। এটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককটা আমরা নির্ধারণ করব। আচ্ছা দেখো, আমি আর একবার লিখলাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। এইবার তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককটা কী হবে? দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হবে দৈর্ঘ্য বৃদ্ধি, মানে সেটা দৈর্ঘ্যেরই একক। এককটা তো একই হবে, দৈর্ঘ্যের একক। প্রাথমিক দৈর্ঘ্য মানে এটাও দৈর্ঘ্যের একক। আর উষ্ণতা বৃদ্ধি মানে উষ্ণতা একক, উষ্ণতার যে একক সেটা সেন্টিগ্রেড হতে পারে, ফারেনহাইট হতে পারে, যাই হোক। তাহলে দেখো, উপরে দৈর্ঘ্যের একক নিচের দৈর্ঘ্যের একক কেটে যাবে, গিয়ে কি দাঁড়াবে? তাহলে উপরে থাকবে 1 আর নিচে শুধু উষ্ণতার একক পড়ে থাকবে। তাহলে আমরা দেখলাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হলো 1 / উষ্ণতার একক, অর্থাৎ উষ্ণতার এককের উপর কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককটা নির্ভর করে, দৈর্ঘ্যের উপরে নয়। ঠিক আছে, তাহলে এককটি কী হয়? পার ডিগ্রি সেন্টিগ্রেড অথবা পার কেলভিন, পার ডিগ্রি সেন্টিগ্রেড অথবা পার ডিগ্রি ফারেনহাইট অথবা পার কেলভিন, এরকমভাবে হয়। যেমন ধরো, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, মানে এটা ইনভার্স -1, মানে পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলেই অনেক সময় প্রশ্ন আছে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, এই কথাটার অর্থ কী? তোমাদের উত্তর হবে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, এই কথাটার অর্থ হলো যে লোহাকে যদি উত্তপ্ত করে তার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো হয়, তাহলে তার দৈর্ঘ্য তার প্রাথমিক দৈর্ঘ্যের 12 × 10⁻⁻6 গুণ বৃদ্ধি পাবে। এটাই হবে তোমাদের উত্তর। আমরা জানি যে 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি
সেটা সেলসিয়াস স্কেলে কী হবে, 5-9 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি। সুতরাং যদি ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা এইভাবে লিখি এফ, তাহলে এইটি ইজিক্যাল টু হবে 5/9 গুণ আলফা সি। সি মানে হচ্ছে সেলসিয়াস স্কেলে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এই সম্পর্কটা কিন্তু তোমাদের ক্ষেত্রে অনেক সময় প্রশ্ন আসে, তো কাজে লাগবে। এই সম্পর্কটা তোমরা রেখে দেবে। আর কেলভিন স্কেলের ক্ষেত্রে কি জানি যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতা বৃদ্ধি যা 1 ডিগ্রি কেলভিন স্কেলের উষ্ণতা বৃদ্ধিও তাই। উষ্ণতার যে তফাৎ সেটা কিন্তু একই, সেলসিয়াস স্কেলেও যা 1 ডিগ্রি তফাৎ, আর কেলভিন স্কেলেও 1 ডিগ্রি তফাৎ একই, তফাৎটা কিন্তু একই। শুরুটা হয় আলাদা থেকে, একটা -273 থেকে, একটা 0 থেকে, কিন্তু তাদের তফাৎটা একই। তো সেই জন্য যদি সেলসিয়াস স্কেলে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা সি লিখি, তাহলে আমরা লিখতে পারি আলফা সি ইজিক্যাল টু আলফা কে, অর্থাৎ কেলভিন স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই দুটো কিন্তু সমান। কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কিন্তু আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা সমান, কিন্তু ফারেনহাইট স্কেলে আলাদা হয়। সেইটা হচ্ছে এই সম্পর্কটা। এইটা তোমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো বন্ধুরা, আজকে তোমাদের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো তোমরা এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা খুব ভালো করে করবে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই তোমার কমেন্ট করে আমাকে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। তাহলে আমি আজকে এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো।